ওয়েলকাম স্টুডেন্ট ইনটু মাই ক্লাস। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটি হলো তোমাদের বিএড কোর্সের অন্তর্গত সেমিস্টার 2 সিলেবাস থেকে। এই সেমিস্টার 2 সিলেবাসের অন্তর্গত ইউনিট 5 এর মধ্য থেকেই প্রধানত আলোচনা করা হবে। ইউনিট 5 এ আছে তোমাদের যে টপিকটি হলো সেটি হলো ইভালুয়েশন ইন সোশ্যাল সায়েন্স এডুকেশন, অর্থাৎ সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে কি ধরনের মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রধানত এটিই হলো তোমাদের ব্রড টপিক। এবং আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এভালুয়েশন প্রোগ্রাম ইন সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ সোশ্যাল স্টাডির ক্ষেত্রে কি ধরনের এভালুয়েশন প্রোগ্রাম আমরা ব্যবহার করব। দেখো তোমরা পরপর স্লাইডগুলো ফলো করো। দেখো প্রথমেই আছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস ইন সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কি ধরনের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি ফলো করে একজন শিক্ষক ক্লাসরুমে, অর্থাৎ কি ধরনের টেকনিক্স বা ধরন বা টাইপস অফ এভালুয়েশন শিক্ষক ক্লাসরুমে প্রয়োগ করেন প্রধানত সোশ্যাল সায়েন্স সাবজেক্টের বিভিন্ন পড়ানোর ক্ষেত্রে। প্রথমে দেখো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, অর্থাৎ সামগ্রিক এবং অনবরত মূল্যায়ন, যেটা আমরা বাংলায় বলতে পারি। এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বর্তমানকালে 21st সেঞ্চুরিতে একটা অন্যতম প্রধান এভালুয়েশন পদ্ধতি। এটির সাহায্যে শিক্ষার্থীদের কি তাদের একটা নির্দিষ্ট টাইম টু টাইম, একটা নির্দিষ্ট পিরিয়ড টু পিরিয়ড অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হয় বা অ্যাসেসমেন্ট করা হয়। যেমন একটা ক্লাসরুমে শিক্ষক কোনো কিছু পড়ানোর পরে বা পড়ানোর মধ্যেই তাদেরকে বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট করে। তাদেরকে কিছু কুইজ জিজ্ঞাসা করলো, কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করলো পড়ানোর মধ্যেই, বা পড়ানোর শেষেই তাদেরকে কিছু ছোট কিছু টাস্ক দিল, কিছু অ্যাসেসমেন্ট দিল। অর্থাৎ তারা শিক্ষক এখানে কন্টিনিউয়াসলি তাদেরকে এভালুয়েশন করছে। এটাকেই বলা হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। টার্ম অ্যান্ড এন্ড এক্সামিনেশন, এটাও তোমরা জানো। টার্ম এন্ড এক্সামিনেশন বলতে বোঝায় এখানে পরীক্ষার একদম শেষে, যেটা আমরা বলি প্রধানত একটা পুরো সিলেবাস শেষ হওয়ার পর, একটা ইউনিট শেষ হওয়ার পর, বা একটা সেমিস্টার শেষ হওয়ার পর যে ফাইনাল একটা এক্সাম নেওয়া হয়, তাদেরকেই বলা হয় এখানে টার্ম অ্যান্ড এক্সাম এন টার্ম এন্ড এক্সামিনেশন। তৃতীয় নম্বরে দেখো সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সেলফ অ্যাসেসমেন্টটাও অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তারা নিজেরাই বিভিন্ন পরীক্ষা দিয়ে টেস্ট দিয়ে নিজেরাই তাদেরকে মূল্যায়ন করবে। পিয়ার অ্যাসেসমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের বন্ধু বান্ধব বা পার্শ্ববর্তী তাদের বিভিন্ন ফ্রেন্ডস বলতে পারো, বা বিভিন্ন তাদের কো লার্নার, তারা একে অপরকে অ্যাসেসমেন্ট করবে। এটাকেই বলা হয় পিয়ার অ্যাসেসমেন্ট। 5 নম্বর পয়েন্ট দেখো গ্রুপ অ্যাসেসমেন্ট, অর্থাৎ একটা ছোট্ট ছোট্ট গ্রুপের মধ্য থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন টেস্ট নেবে একে অপরকে, বা বিভিন্ন অ্যাসেসমেন্ট করবে পার্টিকুলার একটা গ্রুপ তৈরি করে। এটাকেই বলা হয় গ্রুপ অ্যাসেসমেন্ট। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও তোমরা জানো, স্টুডেন্ট এবং টিচার প্রত্যেকেই পোর্টফোলিও তৈরি করে। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হলো শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে কি অ্যাচিভমেন্ট তারা মানে কি অ্যাচিভমেন্ট লাভ করলো, তারা কি ধরনের তারা জিনিস তারা শিখলো তাদেরকে, এবং তাদেরকে একটা নির্দিষ্ট রেকর্ড আকারে একটা গুগল ফর্মে তাদের গুগল সাইটে গিয়ে পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করে সেখানে তাদের বিভিন্ন জিনিস সেখানে রাখা হয়। ধরো সেখানে একজন শিক্ষার্থী তার মিউজিক্যাল অ্যাচিভমেন্ট, সেখানে তার মিউজিক্যাল অ্যাচিভমেন্ট কি কি সেটা রাখলো। তার পেন্টিং দিক, সে আঁকতে ভালোবাসা, আঁকার ক্ষেত্রে কি কি অর্জন করলো সেটা সেখানে সে রাখলো। এছাড়া সে একটা সেমিস্টারের শেষে কত ধরনের এক্সাম দিল, কি নাম্বার পেল, কি ধরনের এক্সাম দিল সেটার একটা ডিটেলস রাখলো। বা সে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে কি কি ক্ষেত্রে সে উইন করলো বা কি কি সে অ্যাচিভ করলো, সেটাও সে একটা পোর্টফোলিওর অ্যাকাউন্টে রাখলো। এগুলো একটা নির্দিষ্ট সিস্টেমে অর্গানাইজ ভাবে রাখার পরে সেগুলোকে একটা লিঙ্ক আকারে, একটা ফাইল আকারে, লিঙ্ক আকারে সেটাকে সেভ করলো। এবং সেভ করার মাধ্যমে সেটা যখন শিক্ষকের কাছে পাঠায় বা বিভিন্ন পিয়ার গ্রুপের কাছে পাঠায়, তখন শিক্ষকরা সেটাকে দেখে অ্যাসেসমেন্ট করে। এটাকেই বলা হয়
পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। ওপেন বুক এক্সামিনেশন, এটা তোমরা সকলেই জানো, অর্থাৎ তাদেরকে সামনাসামনি বিভিন্ন বুক তুলে দেওয়া হয় তাদের হাতে এবং তাদেরকে একটা টপিক দেওয়া হয়, একটা কোশ্চেন দেওয়া হয়, সেই কোশ্চেন তারা একটা বইটা ওপেনলি খুলে সেখান থেকে থিঙ্কিং করে চিন্তা করে সুন্দরভাবে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করলো। এটাকেই বলা হয় ওপেন বুক এক্সামিনেশন। দেখো, evaluation in teaching learning of social science বলছে evaluation is an integral part of any teaching learning program. Evaluation is generally used for certification and placement purposes. আমরা সবাই জানি evaluation কি প্রধানত সার্টিফিকেট দেওয়ার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে প্লেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে evaluation নেওয়া হয়। অর্থাৎ সে একটা অ্যাচিভমেন্ট নেওয়ার পর বা একটা টেস্ট নেওয়ার পর সে ভালো ভালো ফল করলো, তখন তাকে কি বিভিন্ন আরো উঁচু পর্যায়ে উঁচু পজিশনের ক্ষেত্রে তাদেরকে ইনক্লুড করা হয় বা তাদেরকে নিযুক্ত করা হয়, এটাকেই বলে প্লেসমেন্ট। বলছে বাট ইট হ্যাজ এ গ্রেটার পোটেনশিয়াল টু বি ইউজ ফর ইনস্ট্রাকশনাল পারপাস। ইনস্ট্রাকশন বলতে এখানে টিচিং লার্নিং কে এখানে ইনস্ট্রাকশন বলা হয়। একটা নির্দিষ্ট বিষয় শেখানোর পরে তাদেরকে যে এভালুয়েশন করা হয় তাকেই বলা হয় ইনস্ট্রাকশনাল পারপাস। ফর দিস এভালুয়েশন হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস। বলছে এই ক্ষেত্রে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস ফলো করা হয়। অর্থাৎ প্রধানত শিক্ষার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে যে এভালুয়েশন ফলো করা হয় সেটা হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস। To begin with, a social science teacher must know what cognitive and non-cognitive learning outcome have to be measured and which tools and techniques are available for the purposes. অর্থাৎ একজন সোশ্যাল সায়েন্স টিচার যখন একজন টিচার হবেন কেউ সোশ্যাল সায়েন্সের, তিনি অবশ্যই শিক্ষার্থীদের কোন কোন দিকগুলি মেজার করবে, কোন কোন কগনিটিভ দিকগুলো এবং নন কগনিটিভ দিকগুলো, সেগুলো অবশ্যই একজন শিক্ষকের আগে থেকে ঠিক করে নেওয়া উচিত। সেই অনুযায়ী সে বিভিন্ন এভালুয়েশন টুলস এবং টেকনিক্স সে তৈরি করবে একজন শিক্ষক। অর্থাৎ দেখা গেলো জিওগ্রাফি টিচিং দেওয়ার পরে সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন জিওগ্রাফির ক্ষেত্রে তাদেরকে পড়ানো হলো বিভিন্ন ম্যাপ, ইন্ডিয়ান সাইজ, ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপ, ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল ম্যাপ। এক্ষেত্রে কি, এই ক্ষেত্রে শিক্ষক এই ক্ষেত্রে এই দিকগুলো পড়ানোর পরে শিক্ষক কি টেস্ট নেবে তাদেরকে, তাদেরকে একটা ধরো বিভিন্ন স্কিল বেসড টেস্ট নেবে, তাদেরকে মাইন্ড ম্যাপ যেটা বলে, একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে দিল, বা বিভিন্ন ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপের ম্যাপকে সেটাকে একটা জেরক্স ফর্মে তাদেরকে দিয়ে দিল, কিছু অসম্পূর্ণ কিছু সেখানে রেখা দিয়ে দিল ম্যাপে, সেখান থেকে তাদেরকে বলা হলো তোমরা এখান থেকে বিভিন্ন জিনিসগুলো তোমরা নিজে থেকে এখানে ইনপুট করো, কোথায় ইন্ডিয়ান মাউন্টেন আছে, ডেজার্ট আছে, হিলস আছে, সি আছে, সেগুলোকে তোমরা নির্দেশ করো। অর্থাৎ স্কিল বেস। তেমনি হিস্ট্রির ক্ষেত্রে এক ধরনের তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, সেখানে এসে টাইপস লং এসে টাইপ কোশ্চেন দেওয়া হবে, সেখানে শর্ট অ্যান্সার হবে না, অর্থাৎ কোশ্চেনিয়ার যেটা আমরা বলি লং টাইম কোশ্চেন হবে, এখানে শর্ট কোশ্চেন হবে না। অর্থাৎ এক এক ধরনের সাবজেক্টের ক্ষেত্রে এক এক ধরনের টিচিং টুলস বা ইভালুয়েশন টুলস ব্যবহার করবে শিক্ষক। এইগুলি অবশ্যই শিক্ষককে জানা উচিত একজন সোশ্যাল সায়েন্সের টিচার। He must also know how to set a good question and how to assess the student performance so that evaluation could be valid and reliable. অর্থাৎ শিক্ষক অবশ্যই এই স্কিলের গুণ স্কিল সম্বন্ধে জানতে হবে, যেগুলি হলো কিভাবে একটা গুড কোশ্চেন তৈরি করা যায়, একজন ভালো কোশ্চেন, একটা ভালো কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, একটা ভালো কোশ্চেনিয়ার বা অ্যাচিভমেন্ট টেস্ট কিভাবে তৈরি করতে হয়, এই স্কিলগুলো অবশ্যই জানতে হবে। না জানলে টিচিং নেওয়ার সময় মূল্যায়ন করা সম্ভব নয়। নেক্সট দেখো, এভালুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ইনভলভ 3 স্টেপ। অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 3টি স্টেপ ফলো করা হয় এভালুয়েশনের ক্ষেত্রে। প্রথম হলো আইডেন্টিফিকেশন অ্যান্ড ফর্মুলেশন অফ অবজেক্টিভ অফ টিচিং সোশ্যাল সায়েন্স। অর্থাৎ এখানে কোনো ইভালুয়েশন নেওয়ার আগে প্রথম শিক্ষক ঠিক করবে কি ধরনের তাদেরকে অবজেক্টিভস আছে টিচিং পড়ানোর পরে। অর্থাৎ অবজেক্টিভস কি, কোনো সাবজেক্টিভস পড়ানোর আগে শিক্ষক এখানে সেই সাবজেক্টের অবজেক্টিভ ঠিক করবে, আইডেন্টিফিকেশন করবে। ধরো শিক্ষক এখানে পড়বে ইন্ডিয়ান ক্লাইমেট, এটা পড়াবে ক্লাসরুমের ক্ষেত্রে, সেখানে কি 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 অবজেক্টিভ থাকবে, সেখানে থাকবে উইন্টার, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে উইন্টার সেশনের ক্ষেত্রে কি ধরনের ওয়েদার দেখা যায়, সামার সেশনের ক্ষেত্রে কি ধরনের ওয়েদার দেখা যায়,
মনসুন সেশনের ক্ষেত্রে কি ধরনের ওয়েদার দেখা যায় এবং এই ওয়েদার গুলোর বিভিন্ন কজ কি, কারণ কি, এফেক্ট কি এইসব ওয়েদারে, এইগুলোই হলো অবজেক্টিভস। এইভাবে বিভিন্ন অবজেক্টিভস ঠিক করে নিতে হবে শিক্ষককে। দেয়ার আই দেয়ার ডেফিনেশন ইন টার্মস অফ স্টুডেন্ট বিহেভিয়ার, হোয়াট চেঞ্জেস ডাজ উই এক্সপেক্ট ইন চাইল্ড বাই ইচ ওয়ান অফ দ্য অবজেক্টিভস। অর্থাৎ এরপরে ঠিক করতে হবে ওই অবজেক্টিভ অনুযায়ী শিক্ষার্থীদের কি ধরনের বিহেভিয়ার চেঞ্জ হবে বা কি তারা শিখবে ওই অবজেক্টিভ থেকে, সেটা ঠিক করতে হবে, অর্থাৎ লার্নিং আউটকাম তারা। তখন তোমরা বিভিন্ন, আমরা জানি ব্লুম ট্যাক্সন অনুযায়ী এই বিভিন্ন ডোমেন অনুযায়ী সেখানে অবজেক্টিভ ঠিক করতে হয়, লিখতে হয়। যেমন নলেজ, রিমেম্বারিং বা নলেজ যেটা আমরা বলি, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, তারপরে হচ্ছে ক্রিয়েটিং, ইভালুয়েটিং আছে। এই অনুযায়ী মানে শিক্ষক এখানে অবজেক্টিভ অনুযায়ী লার্নিং আউটকাম ঠিক করবে বা লিখতে হবে। নেক্সট হলো কনস্ট্রাকশন অফ ভ্যালিড, রিলায়েবল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট ফর অবজার্ভিং দ্য স্পেসিফিক phases of student behavior such as knowledge, information, skills, attitudes, appreciation, personal social adaptability, interest and work habit। এরপরে পরবর্তী পর্যায়ে শিক্ষক একটা রিলায়েবল এবং ভ্যালিড ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা বলি এভালুয়েশন টুলস ঠিক করবে, যেটা ছাত্রছাত্রীদেরকে কি যাচাই করবে বা সেই টুলস গুলো কি যাচাই করবে ছাত্রছাত্রীদেরকে, স্কিল, অর্থাৎ স্কিল মাপার জন্য এক ধরনের এভালুয়েশন টুল, অ্যাটিটিউড মাপার জন্য অ্যাটিটিউড টেস্ট আমরা জানি, পার্সোনাল সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি মাপার জন্য এক ধরনের এভালুয়েশন টুল হবে, ইন্টারেস্ট মাপার জন্য ইন্টারেস্ট বেস বিভিন্ন আমরা জানি স্কেল আছে, টুলস আছে, সেই স্কেলগুলো ব্যবহার করবে। অর্থাৎ এক এক পার্টিকুলার অবজেক্টিভ অনুযায়ী এক এক ধরনের টুলস এখানে শিক্ষক ব্যবহার করবে। নেক্সট দেখো, দ্য প্রসেস অফ এভালুয়েশন ইনভলভস, কি ধরনের এভালুয়েশন প্রসেস ফলো করা হয়, প্রসেসটা কি এই এভালুয়েশন নেওয়ার ক্ষেত্রে, সেই প্রসেসগুলো দেখো। ফর্মুলেশন অফ, প্রথম স্টেপ হলো ফর্মুলেশন অফ এডুকেশনাল অবজেক্টিভ। এডুকেশনাল অবজেক্টিভ প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে। নেক্সট, স্ট্যাটিক দ্য অবজেক্টিভ ইন টার্মস অফ বিহেভিয়ারাল নোটিফিকেশন। অবজেক্টিভ গুলিকে নির্দিষ্ট স্টেট ফর্মে বা নির্দিষ্ট টার্মে সেগুলো লিখতে হবে বিহেভিয়ারাল ফর্মে। যেমন একটু আগে বলা ব্লুম ট্যাক্সি অনুযায়ী নলেজের ক্ষেত্রে কি ধরনের অবজেক্টিভ লিখতে হবে, রিমেম্বারিং এর ক্ষেত্রে কি ধরনের, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কি ধরনের, অ্যানালাইজিং ক্ষেত্রে কি ধরনের, এলাবোরেশনের ক্ষেত্রে কি ধরনের, ক্রিয়েটিং এর ক্ষেত্রে কি ধরনের, এই ধরনের অবজেক্টিভ তারা লিখতে হবে। প্রোভাইডিং লার্নিং এক্সপিরিয়েন্সেস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য অবজেক্টিভ, এই অবজেক্টিভ অনুযায়ী শিক্ষার্থীদের কাছে শিক্ষা দিতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি শিক্ষার্থীদের ক্লাসরুমে তাদেরকে টিচিং দিতে হবে অবজেক্টিভ অনুযায়ী। তারপরে আছে নেক্সট স্টেপে ডিভাইসিং টুলস অফ ইভালুয়েশন ইন টিউন উইথ দ্য অবজেক্টিভ অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ এই অবজেক্টিভ এবং লার্নিং এক্সপিরিয়েন্সটা যখন ফাইনালাইজ হয়ে যাবে তখন শিক্ষক এখানে বিভিন্ন টুলস সেগুলো অ্যাপ্লাই করতে হবে। কি ধরনের ইভালুয়েশন টুল শিক্ষক ব্যবহার করবে এখানে, আমরা জানি ইভালুয়েশনে বিভিন্ন টুলস হয়, যেমন আমরা ইভালুয়েশনের ক্ষেত্রে বলতে পারি রেটিং স্কেল টুল, কোশ্চেনিয়ার হয়, লিকার্ট স্কেল হয়, পার্সোনালিটি টেস্ট করার জন্য পার্সোনালিটি টেস্ট টুল হয়, ইন্টারেস্ট টেস্ট করার জন্য ইন্টারেস্ট স্কেল আছে, অ্যাটিটিউড টেস্ট করার জন্য অ্যাটিটিউড স্কেল আছে, বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করতে পারি। নেক্সট দেখো, অ্যারাইভিং এট রেজাল্ট অ্যাপ্লাইং দ্য টুলস। এর পরবর্তীকালে আমরা রেজাল্টটা কি পেয়েছি সেটা অবশ্যই ঠিক করতে হবে টুলসটা নির্ধারণ করার পরে, অর্থাৎ কি ধরনের রেজাল্ট আমরা পেলাম সেটাকে নির্ধারণ করতে হবে। তারপরে ইন্টারপ্রিটিং দ্য রেজাল্ট, সেই রেজাল্ট থেকে ইন্টারপ্রিট করতে হবে, অর্থাৎ সেটাকে নির্দিষ্ট ফর্মে সেগুলো লিখতে হবে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ দুটো ফর্মে। সাজেস্টিং মডিফিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস, নেক্সট স্টেপ হলো সেই লার্নিং রেজাল্ট থেকে বা আউটকাম থেকে আমরা কি পেলাম, যে আউটকাম আমরা চাচ্ছি বা এক্সপেক্টেড, যেটা আমরা আউটকাম বলি এক্সপেক্টেড আউটকাম, শিক্ষক কি এক্সপেক্টেড আউটকাম পেয়েছে একটা টিচিং দেওয়ার পরে, সেটা দেখতে হবে। যদি সে এক্সপেক্টেড আউটকাম না পায় শিক্ষার্থীদের কাছ থেকে, তখন শিক্ষককে চিন্তা করতে হবে কি ধরনের ঘাটতি আছে, প্রবলেম আছে টিচিং লার্নিং এর ক্ষেত্রে, সেই অনুযায়ী টিচিং লার্নিং এর মডিফিকেশন করতে হবে। অর্থাৎ মডিফিকেশন বলতে আরো উন্নতভাবে, আরো এফিশিয়েন্টলি নতুন নতুন কি ধরনের টিচিং টেকনিক্স, মেথডস,
লার্নিং রিসোর্স, টিএলএম, কারিকুলাম ইত্যাদি প্রয়োগ করতে পারি ক্লাসরুমে, সেই সমস্ত দিকগুলো শিক্ষককে চিন্তা করতে হবে। এটাই হলো মডিফিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট পয়েন্টে আমরা চলে যাব। হোয়াই টু এভালুয়েট, কি জন্য আমরা ইভালুয়েট করব, ইভালুয়েটের উদ্দেশ্যটা কি? কিছু পয়েন্ট আছে, দেখে নাও। টু অ্যাসেস দ্য অ্যাচিভমেন্ট অফ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের অ্যাচিভমেন্ট লেভেল মাপার জন্য ইভালুয়েশন করা। আমরা সবাই জানি। টু মেজার পার্সোনালিটি, শিক্ষার্থীদের পার্সোনালিটি মেজারমেন্ট করার জন্য অনেক সময় ইভালুয়েশন নেওয়া হয়। টু মেজার দ্য এফিসিয়েন্সি অফ টিচার অ্যান্ড স্কুল, অর্থাৎ ইভালুয়েশনের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের মূল্যায়ন না, টিচার এবং স্কুলের মূল্যায়নও করা হয়। অর্থাৎ একজন শিক্ষক কতটা ভালোভাবে ক্লাসে পড়াতে পারলো, স্কুলের গুণাগুণ কতটা, সেটা আমরা কি করে জানতে পারবো? শিক্ষার্থীদের ইভালুয়েশনের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থীদের আউটকাম দেখে, রেজাল্ট দেখে। নেক্সট পয়েন্ট দেখো, টু হেল্প ইন ডায়াগনোসিস, অর্থাৎ চিহ্নিতকরণ, বিভিন্ন অনুসন্ধান বা রোগ চিহ্নিতকরণ আমরা, বা বিভিন্ন রোগ বন্যা, এখানে ডায়াগনোসিস বলতে বিভিন্ন প্রবলেম চিহ্নিতকরণ করতে সাহায্য করে ইভালুয়েশন। অর্থাৎ ক্লাসরুমের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম দেখা যায় শিক্ষার্থীদের ক্ষেত্রে, কেউ স্লো লার্নার, কেউ ফাস্ট লার্নার, কেউ কোন স্টুডেন্ট হলো অসাধারণ, যেটা আমরা বলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কে হলো লো অ্যাচিভমেন্ট। এই দিকগুলো আমরা জানতে পারি ইভালুয়েশনের মাধ্যমে। এটাকে বলা হয় টু হেল্প ইন ডায়াগনোসিস। টু অ্যাক্ট অ্যাজ এ ইনসেন্টিভস, অর্থাৎ অনুপ্রেরণা বা উদ্দীপনা বা উদ্দীপক দেওয়ার ক্ষেত্রে ইভালুয়েশন একটা অন্যতম ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের কোনো বিষয় শেখানোর পরে তাদেরকে কি দেখানো হয়, সেখানে তাদেরকে একটা মোটিভেশন আসে। কোন স্টুডেন্ট কিছু অ্যাচিভমেন্ট নেওয়ার পরে তারা যখন সেই রেজাল্টটা ভালো করে, তখন তাদের মধ্যে একটা মোটিভেশন হয়, ইনসেন্টিভ কাজ করে, তারা আরো ভালো ফল করার চেষ্টা করে। এটাকেই বলা হয় ইনসেন্টিভ। টু হেল্প ইন প্রগনোসিস, অর্থাৎ পূর্বাভাস দেওয়ার জন্য এভালুয়েশন ব্যবহার করা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট টেস্ট নেওয়ার পরে তারা কি সেটাকে যথার্থ পরিমাণে, টেস্টটা দেওয়ার পরে যথার্থ পরিমাণে ফল লাভ করেছে, বা অ্যাচিভমেন্ট তাদের ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সেটা তারা এভালুয়েশনের মাধ্যমে জানতে পারে। এরপরে তারা পরবর্তীকালে আরো ভালো ফল করার চেষ্টা করে। পূর্বাভাস, অর্থাৎ তাদেরকে আরো ইমপ্রুভ করতে হবে, এটা এভালুয়েশন বলে দেয়। টু প্রোভাইড ইউনিফর্মিটি অফ স্ট্যান্ডার্ড, অর্থাৎ সমরূপতা। এখানে ইউনিফর্মিটি অফ স্ট্যান্ডার্ড বলতে ইভালুয়েশন একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ড সেট করে দেয়, যেটা আমরা বলি বেঞ্চমার্ক সেট করে দেয়। অর্থাৎ এভালুয়েশনের মাধ্যমে আমরা কি যাচাই করতে পারি একটা ইনস্টিটিউটের সঙ্গে আর একটা ইনস্টিটিউশনের স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা কম্পেয়ার করা যায় যে এটা স্টুডেন্ট এর থেকে ভালো, এই স্টুডেন্ট থেকে ভালো, সেটা আমরা এভালুয়েশনের মাধ্যমে করতে পারি। টু হেল্প ইন গাইডেন্স, এটা গাইডেন্স, এভালুয়েশন হলো একটা গাইডেন্স হিসেবে কাজ করে। ছাত্রছাত্রীরা কতটা ইমপ্রুভ করলো, কতটা তাদের ঘাটতি আছে, আর কি কি দরকার, কি কি জায়গায় তাদের ইমপ্রুভ করার দরকার, এটা ইভালুয়েশনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। নেক্সট দেখো, টু মেজার ফিটনেস অফ ফর অ্যাডমিশন টু হায়ার কোর্স, অর্থাৎ ইভালুয়েশন স্টুডেন্টদের হায়ার কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে প্লেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে ইভালুয়েশন ভূমিকা পালন করে। কোন স্টুডেন্ট অ্যাচিভমেন্ট নেওয়ার ফলে সে সেখানে উত্তীর্ণ হলো, পাশ করে গেল, তারপর তাকে কি, অর্থাৎ পরবর্তী পড়ার ক্ষেত্রে, পরবর্তী এডুকেশনের ক্ষেত্রে সে অ্যাডমিশন নেওয়া সক্ষম আমরা বলতে পারি। এটা আমরা ইভালুয়েশনের মাধ্যমে হয়ে থাকি। টু লিঙ্ক স্কুল উইথ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইভালুয়েশনের মাধ্যমে একটা স্কুলকে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ সাধন করা হয়। কেমন ভাবে? ধরো একটা স্টুডেন্ট কিছু একটা বার্ষিক বছরের পরে একটা স্কুলের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী সেখানে স্টুডেন্টরা কি অ্যাচিভমেন্ট লেভেল হলো, তাদের ফলাফল কিভাবে হলো, তাদের রেজাল্টটা কি হলো, সেটা আমরা জানতে পারি। এর মাধ্যমে আমরা কি সেই স্কুলকে আরো বিভিন্ন স্কুলের সঙ্গে, সেটা জেলার বলতে পারো বা দেশের বিভিন্ন স্কুলের সঙ্গে বা বিশ্বের বিভিন্ন স্কুলের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। দেখো এই স্কুলটা অন্য স্কুলের থেকে অ্যাচিভমেন্ট লেভেলের দিক থেকে অনেক উন্নত বা অনেক ভালো, এটা এ প্লাস ক্যাটাগরি বা ডবল এ প্লাস, যেটা আমরা বলি এ ক্যাটাগরি স্কুল। বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস স্কুলের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। এটাকেই বলা হয় স্কুলকে বিভিন্ন বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। নেক্সট পয়েন্ট দেখো, নিডস অ্যান্ড অবজেক্টিভস অফ ইভালুয়েশন অফ সোশ্যাল সায়েন্স টিচিং অ্যান্ড লার্নিং অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কি দেওয়ার জন্য আমরা, বা চাহিদা কি এই ইভালুয়েশনে, সোশ্যাল সায়েন্সে পড়ানোর ক্ষেত্রে কি জন্য আমরা এই ইভালুয়েশন ব্যবহার করি।
প্রধানত দুটি পারপোসে আমরা ব্যবহার করি। দেখো, ইভালুয়েশন ফর ইনস্ট্রাকশনাল পারপোস আর ইভালুয়েশন ফর সার্টিফিকেশন। প্রথমটা দেখো, প্রথম পয়েন্টটা ইভালুয়েশন ফর ইনস্ট্রাকশনাল পারপোস। এটা বলতে বোঝায় ক্লাসরুমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয় পড়ানোর পরে, একটা নির্দিষ্ট কোর্স শেষ হওয়ার পরে তাদেরকে একটা পার্টিকুলার টেস্ট নেওয়া হয়, অ্যাচিভমেন্ট নেওয়া হয় তাদের একটা টার্মের শেষে, একটা কোর্সের শেষে, সেমিস্টার শেষে। এটাকেই বলা হয় ইনস্ট্রাকশনাল পারপোস। অর্থাৎ টিচিং লার্নিং এর ক্ষেত্রে যে ইভালুয়েশন নেওয়া হয় তাদেরকে আমরা ইনস্ট্রাকশনাল পারপোস বলতে পারি। আর একটা হলো ইভালুয়েশন ফর সার্টিফিকেশন। ইভালুয়েশনটা নেওয়া সার্টিফিকেশন দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন কোর্স আমরা বলতে পারি, বিভিন্ন ভোকেশনাল কোর্স, স্কিল কোর্স, আরো বিভিন্ন স্কুলের একটা সম্পূর্ণ একটা বছরের কোর্স, যেটা আমরা বিভিন্ন বলতে পারি, যারা একটা ক্লাস সেকেন্ডারি লেভেল, 11 লেভেল, 12, এই সমস্ত ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি লেভেল ক্ষেত্রে বছরের শেষে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেটের জন্য ইভালুয়েশন নেওয়া হয়। দেখো, এবার জাস্ট আমরা এখানে জেনে নেব টাইপস অফ ইভালুয়েশন। কি ধরনের ইভালুয়েশন টাইপস আছে যেটা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেয়ার আর মেনি টাইপস অফ ইভালুয়েশন, বাট the two important types which are commonly used teacher are as formative and summative. প্রধানত শিক্ষার ক্ষেত্রে বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে শিক্ষক প্রধানত ফরমেটিভ আর সামেটিভ এভালুয়েশনই ব্যবহার করে থাকে। জাস্ট শর্টলি তোমরা জেনে নাও কি ফরমেটিভ এভালুয়েশন আর কি সামেটিভ এভালুয়েশন। সামেটিভ এভালুয়েশনটা কি আর ফরমেটিভ এভালুয়েশনটা কি? আমরা জানি ফরমেটিভ এভালুয়েশন কি, সেটা হলো নির্দিষ্ট কোনো কোর্স চলাকালীন বা নির্দিষ্ট ইউনিট পড়ানো চলাকালীন, চ্যাপ্টার পড়ানো চলাকালীন সেখানে শিক্ষক বিভিন্ন টেস্ট নেয়, এক্সাম নেয়, বা বিভিন্ন তাদের কুইজের মাধ্যমে এক্সাম নেয়, বিভিন্ন অ্যাসেসমেন্ট করে, টাস্ক দেয়, হোমওয়ার্ক দেয়। এটাকে আমরা বলতে পারি ফরমেটিভ এভালুয়েশন, অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রসেস। আর সামেটিভ এভালুয়েশন কি আমরা জানি, নির্দিষ্ট একটা সেমিস্টারের শেষে, কোর্সের শেষে একটা এন্ড টেক্স আমরা যেটা বলি, একদম অন্তিম পর্যায়ে একটা টেস্ট নেওয়া হয় বা ইভালুয়েশন করা হয়, তখন তাকে আমরা সামেটিভ evaluation বলতে পারি। Evaluation is a systematic assessment for worth of merit of some subject. It is a systematic acquisition and assessment of information to provide useful feedback about some subjects. দেখো এবার, there are many types of evaluation depending on purpose and procedure followed. অর্থাৎ উদ্দেশ্যের ভিত্তিতে বা টেকনিক্স, কি ধরনের টেকনিক্স শিক্ষক ক্লাসরুমে ফলো করছে তার উপর নির্ভর করে এভালুয়েশনকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়ে থাকে। ফরমেটিভ এভালুয়েশন প্রথম হলো, সেকেন্ড হলো সামেটিভ এভালুয়েশন, দেন প্রসেস এভালুয়েশন, দেন কম্পিটেন্সি বেস এভালুয়েশন, দেন কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। নেক্সট দেখো, ডায়াগনোসিস এন্ড রেমিডিয়েশন এভালুয়েশন, প্রোডাক্ট এভালুয়েশন, অ্যাচিভমেন্ট এভালুয়েশন, প্লেসমেন্ট এভালুয়েশন। অর্থাৎ এই ধরনের এভালুয়েশনের টাইপস প্রধানত আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ফলো করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আর ডিটেলসে গেলাম না, এখানেই তোমাদেরকে ক্লাস সমাপ্ত করলাম। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট।